ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। আমরা কিন্তু এর আগে জেনেছি যে মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা আসলে কি। এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ধাপ দেখতে পাই এবং কি কি ভাবে জিনিসটা আসলে ঘটে থাকে। আমরা যদি একটু আগের ভিডিওটা মনে করি তাহলে কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যামাইটোসিসের মধ্যে সেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গিয়েছিল এবং নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়েছিল। মাইটোসিসেও আসলে সেরকম দুটো ধাপ রয়েছে। মাইটোসিসের মধ্যে আমরা দেখতে পাই একটা কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আমি যদি একটু লিখে ফেলি, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা হওয়ার পরে তাদের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমটা ভেঙে যায়, সাইটোপ্লাজমটা দুভাগে ভাগ হবে, তাহলে তাদের সাইটোপ্লাজম আলাদা হচ্ছে। তো সাইটোপ্লাজমের যে বিভাজন সেইটাকে আমরা বলি হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। সো দুটো ধাপ আসলে, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। সাইটো কথাটা এসেছে সাইটোপ্লাজম থেকে, ক্যারিও কথাটা এসেছে এটা দিয়ে আসলে নিউক্লিয়াস বোঝায়। ওকে, এখন এই যে মাইটোসিসটা রয়েছে, মাইটোসিসের ক্ষেত্রে এই কোষটা বিভাজিত হওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে। সে বিভাজিত হবে তার আগে তার বিভিন্ন কাজ করতে হয়। যেমন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ক্রোমোজোমের মধ্যে তাদের দুটো বাহু এরকম তৈরি হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে। এই ঘটনাটা যেই স্টেজে ঘটে সেই ধাপটা কিন্তু মাইটোসিসের বিভাজন পর্যায়টা না, বিভাজনের আগে, বিভাজিত হওয়ার আগে। তো ওই ধাপটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজের পরে বিভাজনটা শুরু হয়। প্রথমে প্রস্তুতি নেয়, সে রেডি হয় ভাঙার জন্য, তারপরে সে হচ্ছে ভাঙবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে মাইটোসিসের মধ্যে কি কি আছে, কি কি ধাপ আছে। ধাপের মধ্যে রয়েছে হচ্ছে প্রোফেজ, আছে প্রোমেটাফেজ, তারপর রয়েছে মেটাফেজ, তারপর আছে অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা এই ভিডিওতে কয়েকটা ধাপ সম্পর্কে জানবো। দেখো এখানে বলা আছে একটি কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়। মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্য, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, এটাও মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্য। ক্রোমোজোমটা একবার বিভাজিত হচ্ছে এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই, এটাও মাইটোসিসের একটা বৈশিষ্ট্য। এই জিনিসগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে জেনে গিয়েছি। এখন দেখো এখানে একটা ছবি আছে মাতৃকোষ, মাতৃকোষ থেকে কি হচ্ছে, ডিএনএ অনুলিপন হলো এবং অপত্য কোষ তৈরি হলো। অপত্য কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা নিউক্লিয়াস ছিল, ক্রোমোজোম ছিল, এখানেও চারটা ক্রোমোজোম, এখানেও চারটা ক্রোমোজোম এবং দুটো কোষ আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে আসলে মাইটোসিসের ছবিটাই আছে। এখন চলো আমরা ধাপ সমূহে চলে যাই। প্রথমে রয়েছে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আচ্ছা, প্রোফেজে যদি যাই, প্রোফেজ হচ্ছে একদম প্রথম পর্যায়। প্রথম পর্যায়ের কাজ হচ্ছে পানি হ্রাস পায়। পানি হ্রাস পাওয়ার মানে হচ্ছে ক্রোমোজোম পানি ছেড়ে দেয়। ক্রোমোজোম পানি ছেড়ে দিলে হয় কি, সে আস্তে আস্তে মোটা হয়ে যায়। ক্রোমোজোম এরকম সুতার মতো থাকে, সেটা আস্তে আস্তে এরকম কনডেন্সড হয়ে ছোট হয়ে আসতে থাকে আকারে। তার আকারটা ছোট হয়ে গেলে নিজেরা আরো বেশি পেঁচানো শুরু করলে হয় কি, সে একটু মোটা হয়ে যায়, সে একটু ভিজিবল হয়। আগে এতটা দেখা যায় না, প্রোফেজের সময় পানিটা সরে যাওয়ার কারণে একটা সময় দেখা যায় ক্রোমোজোমটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, সেটা পরবর্তীতে মেটাফেজে গিয়ে একদম স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। দেখো ক্রোমোজোম মোটা এবং খাটো হতে থাকে। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যায়, ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকে। এখন দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যায় কথাটার মানে কি, মানে হচ্ছে এই যে একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা এরকম করে দুটো বাহুতে পরিণত হয়ে যায়, তার দুটো বাহু তৈরি হয়ে যাবে, যাতে করে মেটাফেজের পরে এনাফেজ হওয়ার সময় একটা বাহু একটার দিকে, আরেকটা বাহু আরেকটার দিকে চলে যায়। আমরা ওইটা ডিটেলস একটু পরে যাব। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হতে থাকে। প্রোফেজে প্রথমে এরকম ক্রোমাটিন জালিকা থাকে। ক্রোমাটিন এই যে মনে করো এই সুতাটা, এই সুতাটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ছোট একটা অংশের মধ্যে এসে পড়ে, এরকম পেঁচিয়ে ছোট্ট একটা অংশের মধ্যে এসে পড়ে। এটা হচ্ছে ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হয়ে যাওয়া। নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। দেখো এই যে এখানে ছবি দেখতে পাচ্ছি প্রোফেজ, প্রোফেজের সুতার মতো অংশ দেখতে পাচ্ছি। প্রোফেজ যখন চলতে থাকে তখন এই সুতাগুলো পিছিয়ে পিছিয়ে খাটো মোটা হতে থাকে। প্রোমেটাফেজে এখন চলে যাচ্ছি। প্রোমেটাফেজ যেটা, সেই প্রোমেটাফেজের সময় আমরা কি দেখতে পাবো, স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রটা কি, এটা হচ্ছে উদ্ভিদ কোষের কথা আমি যদি চিন্তা করি,
উদ্ভিদ কোষের কথা যদি চিন্তা করি, সেই উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায় যে তাদের দুইটা মেরু তৈরি হয়। এটা মনে করো একটা কোষ, কোষের এইটা একটা মেরু, এটা একটা মেরু। এই দুটো মেরু থেকে একটা প্রোটিন তন্তু তৈরি হয়। প্রোটিন তন্তুটা যখন তৈরি হয় তার শেপটা হয় হচ্ছে এইরকম। এইটাকে আমরা বলি স্পিন্ডল শেপ বা মাকু আকৃতি যেটাকে বলা হয়। মাকু জিনিসটা ব্যবহার করা হয় হচ্ছে তাঁতের কাজের মধ্যে। তো এই যে মাকু, মাকু আকারটা হচ্ছে এরকম, এরকম একটা বরফি শেপ টাইপের, এরকম একটা শেপ। সো এই জিনিসটা তৈরি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে, এবং যন্ত্রটা আসলে কি থাকে, প্রোটিনের এক তন্তু থাকে। এবং ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেখানে তন্তুটা যুক্ত হয়। ক্রোমোজোমটা আমার হয়ে গেছে এরকম, দুইটা ক্রোমাটিড বাহু যুক্ত। এই বাহুটার নাম হচ্ছে ক্রোমাটিড বাহু। এই নামটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নামটা আমরা মনে রাখবো। ক্রোমাটিড বাহু, এইটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের, ঠিক আছে। এই যে সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ারের সাথে হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র যুক্ত হবে। এখানে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড এভাবে আলগা হয়ে থাকবে, সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড আলগা হয়ে থাকবে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে প্রোমেটাফেজে আমরা দেখব যে সেন্ট্রোমিয়ারের সাথে তার স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো যুক্ত হচ্ছে, এবং ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। বিষুবীয় অঞ্চলটা কি, এইটা তো আমার কোষ, কোষের বিষুবীয় অঞ্চল হচ্ছে একদম মাঝখানটা। এই যে মাঝখানটা, এই মাঝখানে আস্তে আস্তে ক্রোমোজোম গুলো হয়তো এখানে ছিল, ক্রোমোজোমটা আস্তে আস্তে এই মাঝখানে বিন্যস্ত হতে থাকবে, আস্তে আস্তে সে মাঝের দিকে আসা শুরু করবে। আর ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারটা যেই তন্তুর সাথে যুক্ত থাকে, সেই তন্তুটাকে আমরা বলি হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, যে হচ্ছে ক্রোমাটিড বাহুটাকে বা পুরো ক্রোমোজোমটাকে আকর্ষণ করছে, এটা হচ্ছে ট্রাকশন ফাইবার। ওকে, এরপর দেখো বলা আছে সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। কোষের মধ্যে সেন্ট্রিওল একটা চলে যাবে এক মেরুতে, আরেকটা চলে যাবে আরেক মেরুতে। আচ্ছা, এরপরে অ্যাস্টার রে তন্তু। আচ্ছা, অ্যাস্টার রে তন্তুটা আমরা হচ্ছে প্রাণী কোষে দেখতে পাই। এটা হচ্ছে প্রাণী কোষে দেখতে পাবো। এবং অ্যাস্টার রে তন্তুটা তৈরি করবে হচ্ছে সেন্ট্রিওল যখন দুই মেরুতে অবস্থান করে, তখন এই সেন্ট্রিওল যাওয়ার পরে তার চারপাশ থেকে এরকম রশ্মি বিচ্ছুরিত হয়। মনে করো এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে সেন্ট্রিওল, এবং তারা এইভাবে একটা অ্যাস্টার তন্তু ছড়াতে থাকে। এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল দিয়ে আসলে তৈরি। এইরকম ভাবে অ্যাস্টার রে গুলোকে তারা তৈরি করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম। একটা প্রাণী কোষে অ্যাস্টার রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু। আমি যদি একটু লেখাগুলোকে মুছে ফেলি তাহলে ইজিলি বুঝতে পারবো। এই যে দেখো এখানে একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি, প্রাণী কোষের মধ্যে দেখতে পাচ্ছি যে ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড বাহুযুক্ত ক্রোমোজোম গুলো রয়েছে। তারা এখনো বিষুবীয় অঞ্চলে পুরোপুরি আসেনি, তারা আস্তে আস্তে বিষুবীয় অঞ্চলে আসবে। এবং আমরা যেহেতু এটা প্রাণী কোষ, তাহলে আমরা সেই সাথে কিন্তু এঁকে দিতে পারি তার এখানে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল আছে, এবং আমরা এরকম করে অ্যাস্টার তন্তু এখানে এঁকে দিতে পারি। আচ্ছা, এরপর চলছে মেটাফেজে। মেটাফেজ যেটা, এই মেটাফেজের মধ্যে দেখো বলা আছে এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে, বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমার কোষ হয়, কোষের মেরু বিষুবীয় অঞ্চল হচ্ছে এটা, এবং প্রত্যেকটা ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে তার সেন্ট্রোমিয়ারটাকে রাখবে। এটা মাস্ট মেটাফেজের জন্য। এবং বাহুর মধ্যে একটা ক্রোমাটিড বাহু এই দিকে থাকবে, একটা ক্রোমাটিড বাহু এই দিকে থাকবে, একটা ক্রোমাটিড বাহু এই পাশে, একটা ক্রোমাটিড বাহু এই পাশে। এটা একটা মেরু, এটা একটা মেরু, দুই মুখী হয়ে দুই দিকে মুখ করে ক্রোমাটিড বাহুগুলো বিন্যস্ত হয়ে যাবে। এজন্যই বলছে বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়, তখন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়। মেটাফেজে একদম স্পষ্টভাবে আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পাই। এবং দেখি কিভাবে, আমরা আসলে একটা কালার দিই, কালার দিলে জিনিসটাকে আমরা বুঝতে পারি মাইক্রোস্কোপের নিচে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মেটাফেজের ক্ষেত্রে যখনই নর্মালি একটা ক্রোমোজোমের মনে করো তার হচ্ছে ক্রোমাটিড বাহু, এটা একটা বাহু,
এইটা একটা বাহু, তারা এতক্ষণ কাছাকাছি ছিল। কিন্তু যখনই মেটাফেজ এসে পড়লো, মেটাফেজ দশা শুরু হয়ে গেল, তখন করবে কি, এই বাহুটা ওকে ধাক্কা দিবে, এই বাহুটা ওকে ধাক্কা দিবে, দুইজন দুইজনের থেকে দূরে সরে যেতে যাবে। ফলে কি হবে, জিনিসটা আরো বেশি এভাবে দুই পাশে সরে যেতে থাকে, এরকম হয়ে যেতে থাকে। এটা হওয়ার কারণ কি, কারণ দুইটা বাহু দুইটা দিকে যেতে চায়। সো বিকর্ষণ শুরু হচ্ছে। এই পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, এই মাঝ বরাবর বিভাজনটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে এখানে। পরিশেষে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি এর আগের কোনো ধাপে কিন্তু ঘটেনি। প্রোফেজে আমরা নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেন সেটাকে আস্তে আস্তে বিলুপ্ত হতে দেখি, কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় হচ্ছে মেটাফেজে এসে। মেটাফেজে এসে এদের চারপাশ দিয়ে আর এই যে গোলাকার একটা যে অংশ, গোলাকার যে গোলটা দিয়ে আমরা তার যেই নিউক্লিয়ার মেমব্রেন বুঝাই সেটা আর বোঝাবো না। কিন্তু প্রোমেটাফেজে আমরা যখন আঁকবো তখন আমরা এরকম একটা দাগ দিব, এই ডট 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 করে একটা গোল দিব, কেন, বিলুপ্ত হচ্ছে বোঝানোর জন্য। আর যখন আমরা প্রোফেজ আঁকবো, প্রোফেজ আঁকার সময় আমরা একদম সুন্দরভাবে গোলটা দিব, কারণ তখনও আমার নিউক্লিয়ার মেমব্রেনটা রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটার মধ্যে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিষুব অঞ্চলে সবগুলো ক্রোমোজোম এসে পড়েছে, এবং এই সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দেখো মাঝখানে প্রত্যেকে একটা করে তন্তুর সাথে অ্যাটাচড হয়ে আছে, এবং তাদের বাহু দুটোর মধ্যে বিকর্ষণ শুরু হচ্ছে। বাহুর মধ্যে এটা একটা বাহু, এইটা একটা বাহু, একটা বাহু এইদিকে মুখ করা, একটা বাহু এইদিকে মুখ করা, এই বাহুটা এইদিকে মুখ করা, এই বাহুটা এইদিকে মুখ করা। সো আশা করি আমরা এখানে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো থেকে কি কি বোঝাচ্ছে সেই জিনিসটা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওটাতে আমরা অ্যানাফেজ এবং টেলোফেজটা সম্পর্কে জানবো, তাহলে আমরা পুরো ধাপগুলো সম্পর্কে বুঝতে পারবো। ওকে, তাহলে আশা করি তোমরা পরবর্তী ভিডিওটাও দেখবে।